ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম ভ্যাম্পায়ার আজও আছে। মাইকেল ভন, গল্প পাঠে ও সমগ্র চরিত্রে অভিনয় সুপর্ণা মিশ্রা। শুরু হচ্ছে ভ্যাম্পায়ার আজও আছে। 1950 সাল অকাল্ট রিভিউয়ার পত্রিকার এক সত্য ঘটনার বিবরণে শিউরে উঠল গোটা আয়ারল্যান্ড। রক্ত পিপাসু ভ্যাম্পায়ারের এক ভয়াল অভিযান। লেখক ছিলেন এক সাংবাদিক, সত্যনিষ্ঠায় অদ্বিতীয় এর এসপ্রি। আয়ারল্যান্ড দেশটা ছোট বড় পাহাড়, ঢিলা আর উপত্যকায় ভরা। তার মাঝে এক ছোট্ট পাহাড়ি গ্রাম। গ্রামবাসীদের জীবিকা চাষবাদ, আর রয়েছে মুরগি, শুয়োর ও গরুর খামার। গ্রামের প্রান্তে রয়েছে নুড়ি বিছানো উপত্যকা। পাশ দিয়ে এক ছোট্ট নদী তীর তীর করে বয়ে চলেছে। উপত্যকার মাঝে মাঝে প্রকাণ্ড সব মহিরুহ, পাতায় পাতায় রুক্ষ জমির বুকে স্নিগ্ধ ছায়ায় ভরটু। আর আছে মৌসুমিলের পাহাড়। ঋতুভেদে রঙের উল্লাস। গ্রামের মেঠো পথ মন্থর গতিতে গিয়ে মিশেছে দূরের পিচ ঢালা বড় রাস্তায়। যাবার পথে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এক প্যারিস চার্চও, গ্রামবাসীদের ঈশ্বর আরাধনায় একমাত্র স্থান। সকাল সন্ধ্যায় উপাসনা চলে সেখানে। থেকে থেকে ঘন্টা বাজে মন্দ মধুর সুরে। এই চার্চই ব্রিনির সঙ্গে দেখা হলো ফাদারে। এই গ্রামবাসীর সকলের উদ্যোগেই চার্চটি গড়ে উঠেছে। বয়স হলেও হৃদয়ের তারুণ্যে ফাদার গ্রামবাসীর সকলের গার্জেন। সুখে দুঃখে ফাদারের বক্তব্যই শেষ কথা। এ হেন ফাদারের সঙ্গে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথাও বলেন ফাদার। বেশি দিনের কথা নয়, বোধহয় ওই 6-7 বছর হবে। জনের বাবা পিটার এক মোটর দুর্ঘটনায় মারা যান। জনের বয়স তখন 7। বিধবা মা আর জন ছাড়া আর কেউ নেই। পরিবারে রোজগারের লোক না থাকলে যা হয়, অন্যের খোঁজে দিন কাটে। পাড়া প্রতিবেশীদের দানেই প্রধানত চলে, কিন্তু তারাও আর কত দান খাওয়াবাদ করবে। অজ্ঞতা জনের মাকে কাজ নিতে হলো শহরের নার্সিং হোমে। সেখানকার কোয়ার্টারেই থাকেন মা। মাঝে মাঝে আসেন মা বাড়িতে। জন একাই থাকে বাড়িতে। এক পাল গরু আর শুয়োর চড়াতে কেটে যায় সকাল বেলাটা। তারপর নিজের হাতে রান্না। খাওয়া দাওয়ার পর চলে যায় নদীর ধারে। পাড়ে বসে থাকে আপন মনে। সঙ্গে থাকে জন্মদিনের বাবার দেওয়া উপহার ছোট্ট মাউথ অর্গান। যখনই সময় পায় তখনই অর্গান বাজায় সে। গানের সুরে ভরে ওঠে চারপাশ। বড় মধুর সেই সুর মিশে যায় নদীর স্রোতের সঙ্গে অবিশ্বাস্য একাত্মতায়। মাঝে মাঝে বাবার কবরের পাশে বসে জন। আপন মনে গানের সুর তোলে, যেন প্রাণের স্পন্দন জাগে নিস্তব্ধ কবরখানায়। সেদিনও সন্ধ্যাবেলায় বাবার কবরের পাশে বসে মাউথ অর্গানে সুরের ঝংকার তুলছিল জন। সকাল থেকে কেমন বিষাদে ভরে উঠেছিল মন। গত সপ্তাহে মা আসেনি। বড়ই নিঃসঙ্গ লাগছিল। গ্রীষ্মের দুপুরে সূর্যের তাপে তেতে ওঠে পরিবেশ। নিঃসঙ্গ মাঠ, ভালোবাসার মিঠে উষ্ণতা নেই। বাবার কথাই যেন বেশি করে মনে পড়ছিল। তাই সে সেদিন কাজের শেষে নিস্তব্ধ কবরখানায় বাবার কবরের পাশেই বসে পড়েছিল। গ্রামের কবরখানায় এককালে প্রাচীর ছিল চারিদিকে, কিন্তু আজ তা আর নেই। গ্রামের প্রান্তে নদীর ধারে নিস্তব্ধ কবরখানা, বড় বড় গাছের ছায়ায় কেমন যেন রহস্যময়। একসময় বাবার কবরের মাথায় রেখে ঘুমিয়ে পড়েছিল জন। হাতে ধরা ছিল মাউথ অর্গান। কতক্ষণ ঘুমিয়েছিল ঠিক খেয়াল নেই। শিয়ালের ডাকে হঠাৎ ঘুম ভেঙে যায়। চমকে ধড়মড় করে উঠে পড়ে। বাজে শব্দের সঙ্গে থেকে থেকে ঠা ঠা বিদ্যুৎ চমক। আকাশের বুকে বজ্র মেঘের ঘনঘটা। কবরের পাশ দিয়ে একে বেঁকে পায়ে চলাপথে হাঁটতে শুরু করে সে। দূরে কোথাও বিকট শব্দে বাজ পড়ল। আকাশটা ফালা ফালা হয়ে গেল বিদ্যুৎ শিখায়।
চমকে ওঠে জন। সামনে কবরের উপর ওটা কি? কালো কুচকুচে চোখ দুটো যেন জ্বলছে। শিয়াল? না না, শিয়াল এত ছোট হবে কেন? চোখ ধাঁধানো বিদ্যুৎ শিখায় মুহূর্তের জন্য আবার আলোকিত হয়ে ওঠে কবরখানা। প্রকাণ্ড এক বেড়াল, জ্বলন্ত কয়লার টুকরো যেন দু চোখে। জনের মনে হলো ঝড়ের রাতে বেড়াল কি ঘরের বাইরে আসে? ঝড় উঠল, বৃষ্টি শুরু হয়ে গেল। পাশ কাটিয়ে যাবার চেষ্টা করলো জন, কিন্তু অন্ধকারে সব একাকার। অবাক কাণ্ড! বৃষ্টি মাথায় করে বেড়ালের দিকেই এগিয়ে গেল সে। আশ্চর্য, বেড়ালটা যেন এই মুহূর্তের জন্যই বৃষ্টি মাথায় করে বসেছিল। মনে হলো অবলা জীব, এখানে থাকলে নির্ঘাত মারা যাবে। কোনো ভাবনা চিন্তা না করে দু হাতে সে বেড়ালটাকে বুকের কাছে তুলে নিল। দুই থাবায় বেড়ালটাও জড়িয়ে ধরলো ওকে। এখন জন আর একা নয়, পায়ে পায়ে ঘুরে বেড়ায় বেড়াল। মকমলের মতো কালো লোমে ঢাকা শরীরে চোখ দুটো যেন বড় বেশি উজ্জ্বল। কাজের ফাঁকে ফাঁকে জনের যখন চোখ পড়ে বেড়ালের উপরে, বেড়ালটা যেন সেই মুহূর্তের জন্যই অপেক্ষা করে থাকে। একেবারে গায়ের কাছে চলে আসে, কোলে উঠতে চায়। রাতের বেলায় বুকের কাছে এসে শোয়। জনও টেনে নেয় তাকে আরো কাছে। যত দিন যায় বিড়ালের প্রতি জনের আকর্ষণ দুর্নিবার হয়ে ওঠে। দিনের আলো নিভে আসার সঙ্গে সঙ্গে ঘরে চলে আসে জন। তারপর শুরু হয় বেড়াল নিয়ে আদর। এক শনিবার ছুটিতে মা বাড়িতে এলেন। জনের বেড়াল প্রীতি যেন অস্বাভাবিক বলে মনে হলো মায়ের। রাতের বেলায় মায়ের পাশে বসে সাংসারিক কথা বলার সময় বেড়ালটা অস্থির হয়ে উঠল। থেকে থেকে দাঁত বার করে মাকে কামড়াবার চেষ্টা করলো কয়েকবার। জন, লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছি সেটাকে, আচ্ছা করে পিটিয়ে দে। মায়ের গলায় বিরক্তির আভাস। না না, বিড়ালটা খুবই ভালো মা, আমাকে ছেড়ে কোথাও যায় না, তোমাকে রোজ দেখে না তো তাই। বিড়ালটাকে কোলে তুলে আদর করে জন। জনের বেড়াল প্রীতিতে জ্বলে উঠলেন মা। সেদিন রাতের বেলায় বাড়ির চারপাশটা বেড়ালের মুখ ফাটা কান্নায় ভরে উঠল। আর সেদিন ভোর রাতে জন মারা গেল। যথা সময়ে গ্রামের কবরখানায় জনকে কবর দেওয়া হলো। পুত্র শোকে মা গ্রামে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিল। ঠিক 4 দিনের মাথায় টমের বউ এলগার মৃত্যু হলো। ডাক্তারি মতে রক্তশূন্যতাই মৃত্যুর কারণ। পরের দিন আবার শ্যামুয়েলের মাতা অসুস্থ হয়ে পড়ল। দারুণ যন্ত্রণায় ঘুম ভেঙে যায় খোলা জানলায়। চাঁদের আলোয় ফুটফুট করছে চারপাশ। চোখের নিমেষে প্রকাণ্ড দুটো কালো বেড়াল লাফ দিয়ে জানলার বাইরে চলে গেল। ঘরের আলো জ্বলতেই সব পরিষ্কার, কোথাও কিছু নেই। গলা বয়ে নাপছে রক্তের ক্ষীণ ধারা। বিছানা ভেসে গেছে। ভ্যাম্পায়ার? নিশ্চয়ই ভ্যাম্পায়ারের কাজ। শহর থেকে দূর শান্ত গ্রামে কোনোদিনও এই বিভীষিকা ছিল না। ফাদার ঘরের চারপাশের উপর ছোট ছোট ক্রুশ ঝুলিয়ে দিলেন। সন্ধ্যার পর থেকে দরজা জানলা সব বন্ধ করে নিদারুণ দুঃস্বপ্নে রাত কাটায় সকলে। সন্ধ্যার আগেই পথঘাট সব শুনশান। কালো বেড়ালও মেরে ফেলা হলো বেশ কয়েকটা, কিন্তু রক্তলোলুপ পিশাচের আক্রমণ বন্ধ হলো না। পালা করে নৈশ পাহারাও ব্যর্থ হলো। ফাঁদ পাতায় এরপর ধরা পড়লো কালো বেড়াল দুটো, কিন্তু পর মুহূর্তে কুয়ার মতো বাতাসে মিলিয়ে গেল রক্তলোলুপ নিশাচর। আক্রমণ কিন্তু বন্ধ রইল না। দুজনের মৃত্যুর পর হলো আর 7 জন রক্তাল্পতায় শয্যাশায়ী হয়ে পড়ল। বন্ধ জানালার ওপারে রক্তলোলুপ 4-4টে জ্বলন্ত চোখ সম্মোহিত করে দেয়। বন্ধ জানালা খুলে দেয় নিজের অজান্তে। তারপরেই চেতনা হারায় ভ্যাম্পায়ারের একজন পাহারা দেয়। অপরজন অচেতন নরদেহর উষ্ণ রক্তপানে মত্ত হয়। কি ভয়ঙ্কর বিভৎস সেই দৃশ্য! ফাদারের নেতৃত্বে কবর খোঁড়া শুরু হলো। পুরনো অনেক কফিনের কাঠ পচে গেছে। ভেতরে শুভ্র নরকঙ্কাল যেন ব্যঙ্গ করে হেসে ওঠে। কোন কফিনের কাঠ হয়তো একটু ভালো, শাবলের চারে ডালা খুলে আসে।
ভক ভক করে মাংস পচা দুর্গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে, নাকে কাপড় চাপা দেয় গ্রামবাসীরা। এসব সত্যিকারের মৃতদেহ সময়ের সঙ্গে সঙ্গে পচে গলে মাটিতে মিশে যায়, কিন্তু মরেও যে মরেনি, সে মরা কোন কফিনে? ক্লান্তহীন ফাদারের নেতৃত্বে একের পর এক কবর খুঁজে চলে গ্রামবাসীরা। জনের কথা মনে হলে ফাদার কোনো আমল দেননি। জনের মৃত্যু হয়েছে নিজের দোষে, এ একরকম মানসিক বিকার। একের পর এক কবর দেখার পালা শেষ করে জনের কবরের পাশে এসে দাঁড়ালেন ফাদার। মনে এক দুর্নিবার দুশ্চিন্তা। সব কবর দেখা তো একরকম শেষ, তাহলে রক্তলোলুপ অশরীরী ভ্যাম্পায়ারের আস্তানা কোথায়? গ্রামবাসীদের সুরক্ষার পথই বা কোথায়? জনের কবর খুঁড়ে কফিনটা উপরে তোলা হলো। শাবলের অল্প চারেই খুলে গেল ডালা। কি আশ্চর্য! কফিন শূন্য। জনের মৃতদেহর কোনো চিহ্ন নেই কোনোখানে। ফাদার ছোট একটা রূপোর ক্রস গেঁথে দিলেন কফিনের ডালার উপরে। তারপর মাটির গভীরে সেটাকে নামিয়ে মাটি চাপা দিল সকলে। আর কোনো সন্দেহ নেই, জনই ভ্যাম্পায়ার। তপ্ত লবণাক্ত শনিতে সন্ধানে হানা দেয় সে বাড়ি বাড়ি। কাজ শেষ করে গ্রামের পথে পা বাড়ালো সকলে। সন্ধ্যার অন্ধকারে চারপাশ আবছা আবছা। শিয়ালের ডাকও কেমন যেন শিহরণ জাগায়। ফাদার তাড়া দেন সকলকে। সকলের মনেও ভয়ের বীজ শাখা প্রশাখা বিস্তার করে, মহিরুহের আকার নেয়। সামনেই গোভাগার, নিঝুম নিরালা চারপাশ। বাদিকে প্রকাণ্ড এক উইলো গাছ। পাশের অতিকায় বট অজস্র ঝুড়ির রন্ধ্রে রন্ধ্রে জমে আছে বুকচাপা ধোয়া ধোয়া অন্ধকার। ফাদারের হাতে বড় ক্রস। বিড়বিড় করে তিনি বলে চলেছেন অমৃত বাক্য, আধার বিনাশী সত্য মঙ্গলের আহ্বান। ঠিক বটগাছের তলায় আসা মাত্র গাছের উপরে বিড়ালের অপার্থিব কান্না শুরু হলো। আতঙ্কে সকলে কিংকর্তব্য বিমূঢ়। চকিতের মধ্যে ঘুরে দাঁড়ালেন ফাদার। মাথার উপরে ক্রসটা তুলে ধরে অশুভ আত্মার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন। স্থান হয়ে সকলে দাঁড়িয়ে বুকে ক্রস এঁকে চলেছে সকলে। হঠাৎ যেন ঝড়ের মতন লাগলো বটের ডালপালায়, অথচ বাতাসের কোনো চিহ্ন নেই চারপাশে। ঝিঝির ডাক, বিড়ালের কান্না নিমেষে স্তব্ধ হয়ে গেল। কনকনে হিমেল ঠান্ডা। ফাদারের কণ্ঠে সাবধান বাণী উচ্চারিত হলো বারংবার। আতঙ্কে দিশহারা সকলে ফাদারের চারপাশে গোল হয়ে দাঁড়ায়। নিজেও এমন বিপদের মুখে পড়েননি কখনো। চারপাশে অন্ধকার, আর ঘন নিশ্চিন্দ্র এক রাশ অন্ধকারের মধ্যে কয়েকজন মৃত্যু ভয়ে দিশেহারা। এমন সময় বটের ঝুড়ির অন্ধকারের মধ্যে দেখা দিল রক্তলাল দুই আলোক বিন্দু। ক্রমেই যেন এগিয়ে আসছে উপরের ডাল বেয়ে প্রকাণ্ড এক কালো বিড়াল। এগিয়ে এলো নিঃশব্দে, পরক্ষণেই ঝাঁপ মারল ফাদারের উপরে। হাতের ক্রস মাটিতে ছিটকে পড়ল। ফাদার পড়ে গেলেন মাটিতে। আতঙ্কে আর্তনাদ করে উঠল সবাই। এবার ওদের সামনে এসে দাঁড়ালো এক জমাট অন্ধকার। কবরের মাটির গন্ধ চারপাশে। ধক ধক করে জ্বলে উঠল দুটো অগ্নিগোলক। সামনেই পিটার জমাট অন্ধকারে যেন ডুবে গেল সে। পরক্ষণেই ভয়ঙ্কর আর্তনাদে ফালা ফালা হয়ে গেল নিশুতি রাতের অন্ধকার। ভ্যাম্পায়ারের শানিত দাঁত বসে গেল পিটারের গলায়। বোধহয় কয়েক মুহূর্ত। পরক্ষণেই তীব্র আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল রক্ত পিপাসু। সেই জমাট আধার ফাদারের হাতে ক্রুশের চাপে যন্ত্রণায় ছটফট করছে কেউ। অন্ধকারের বুক চিরে বেড়ালের কান্না শুরু হলো। ফাদারের হুকুমে গ্রাম থেকে দৌড়ে টর্চ নিয়ে এলো কজন। টর্চের বোতাম টেপার সঙ্গে সঙ্গে চোখের সামনে ফুটে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। ক্রুশের আঘাতে পড়ে গেছে জনের মৃতদেহ। চোখ দুটো নিষ্পলক রক্তলাল, ভয়ঙ্কর ফ্যাকাশে। ঠোঁট দুটো লাল টুকটুকে। সারা দেহে মাংস পচার দুর্গন্ধ। গাছের ডালে প্রকাণ্ড সেই কালো বিড়াল নির্বিশেষে নয়নের দিকে, জনের দিকে তাকায়। মুহূর্তের মধ্যে ছুচালো কাঠের গোঁজ গেঁথে গেল জনের বুকে। কসবে তাজা রক্তের ধারা। অবশেষে অভিশপ্ত এক ভ্যাম্পায়ারের জীবনের সমাপ্তি ঘটল। ফাদারের জীবনে রক্তলোলুপ জন এখনো এক মূর্তিমান দুঃস্বপ্ন।
ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।